হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আমি জান্নাত। আমার প্রথম ব্লগ শুরু করতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের। আমার ইউটিউব চ্যানেলের নাম ডক্টর জান্নাতুল ফেরদৌস। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পছন্দ করবে বা দেখতে চাচ্ছ তারা হচ্ছে উপরে লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রিপশন করে নেবে প্লিজ। যাই হোক, আমি অনেক দিন যাবৎ ভাবছিলাম যে আমি ব্লগ শুরু করব, বাট বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বলতে বোঝায় যে নিজের সাথে নিজের প্রতিবন্ধকতার কারণে আসলে করা হচ্ছিল না। আমি অনেক বাইরে যাই, অনেক আউটিং করি, তারপর বিভিন্ন ধরনের কাজ করি। মাশাল্লাহ, আমি আমার লাইফে যেটা করি সেটা হচ্ছে লাইফটা যে কোনো দিনটাকে আমি প্রোডাক্টিভ রাখার চেষ্টা করি, যে আমি আজকের দিনে কী করলাম। প্রথমে হচ্ছে ঘুম থেকে উঠে আমি কি দোয়া পড়লাম, নামাজ কত বেলা পড়লাম, তারপরে পড়াশোনা কীরকম করলাম। যদি আমি বেশি একটা পড়াশোনা করি না, করলে হচ্ছে আজকে আমার FCPS বা DGO বা MPH যেগুলো একটা পোস্ট গ্রাজুয়েশন হয়ে যেত আমার ব্যাচে যাদের হয়ে গিয়েছে, বাট আমি হচ্ছে বিভিন্ন কারণে পিছিয়ে আছি। যাই হোক, পিছিয়ে আছি এসব কারণে যদি বলতে চাই সেটা আরেকদিন বলবো, বাট সংক্ষেপে যদি বলতে চাই তাহলে হচ্ছে বিয়ে করেছি আমি হচ্ছে MBBS শেষ করার আগে। এইটা একটা কারণ তোমরা যারা মেয়ে, তারা আমার অডিয়েন্স বেশিরভাগই মেয়ে, সুতরাং সবাই মেয়ে আমার অডিয়েন্সরা। আমি চাই না কোনো ছেলেরা আমাকে দেখে, আই ডোন্ট লাইক ইট। আচ্ছা, তো যেসব ভাইয়েরা সাবস্ক্রাইব করেছিলেন তারা আনসাবস্ক্রাইব হয়ে যান। এটা হচ্ছে আমি যে হসপিটালে জব করি সেই হসপিটালের খালা হাই বলো। হাই। খালা অনেক ভালো, সব পেশেন্টরা খালাকে বেশি বেশি টাকা দিয়ে যায় না। খালা অনেক ভালো, আমার অনেক হেল্প করে। আমার বিছনা চাদর আমি বলছি যে খালা একটু পাল্টে দিয়ে যাও, এখন এসে পাল্টে দিয়ে যেতেছে। আচ্ছা, খালার ইন্টারভিউ আরেকদিন নিব, সেটা নিয়ে আরেকটা ভিডিও করবো, ঠিক আছে খালা? আচ্ছা, তো ফ্রেন্ডস, যেটা বলতেছিলাম যে যেসব ছেলেরা আমার ইউটিউব চ্যানেলে আসছো তারা দয়া করে আনসাবস্ক্রাইব হয়ে যাও, কারণ আমি হচ্ছে ছেলে অডিয়েন্স পছন্দ করি না। আমি যে সাজগোজ করি, আমি যে মেকআপের লাইভ করি, বা আমার ড্রেসের লাইভ করি, অথবা আমার ডাক্তারি লাইভ করি, আমি চাই না ছেলেরা দেখুক। বাট এটা তোমাদের ওয়ান কাইন্ড অফ জেন্ডার ডিসক্রিমিনেশন মনে হতে পারে, বা তোমার এটা মনে হতে পারে যে ডাক্তার হয়ে আপনি এগুলো বলছেন। আমার ভালো লাগে না, কোনো ছেলেরা আমাকে দেখে পছন্দ না। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে আমি কেন হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন এখনও আমার হয়নি, এর কারণ বিয়ে হওয়ার পরে আমার 1.5 বছর পর গিয়েছে হচ্ছে বিয়ের পরে একটা যে মানুষের একটা জীবন থাকে, ওই জীবনটাকে সেটেল ডাউন করতে। তাছাড়া ওই সেটেল ডাউন করতে গিয়ে হচ্ছে আমার মেডিসিনের সাপ্লি ছিল, সেটা তো একে হচ্ছে বিয়ের ধাক্কা, এরপর হচ্ছে মেডিসিনের সাপ্লির ধাক্কা। এরপরে আমি হচ্ছে যখন মাস্টার্স করলাম, বিয়েটা একটু সেটেল ডাউন হলো। তারপরে আমি হচ্ছে একটু জব নিব বা পড়াশোনা করব। ইন্টারনেট শেষ করার পর যখন ভাবলাম, তখন হচ্ছে আমার বাচ্চা কনসেপ্ট করলো। তো আমার বাচ্চা কনসেপ্ট করার পরে তখন আর কি, আর তখন তো আমি প্রেগনেন্ট, তখন আমি হচ্ছে বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, তখন আর আমার কোনো পড়াশোনা হলো না। তবে হ্যাঁ, অনেকে কিন্তু আছে যে প্রেগনেন্ট থাকাও হচ্ছে অনেক পড়াশোনা করতে পারে, তারা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি সুপার উম্যান, কিন্তু আমি পারি নাই। আমার হচ্ছে এটা ব্যর্থতা, বা যেটাই বলো ব্যর্থতা অথবা রোগ বলো। আমার হাইপারএমেসিস নামক একটা রোগ ছিল, হাইপারএমেসিস গ্রাভিডাম, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি। এটা মানে হচ্ছে অতিরিক্ত বমি। দেখো, আমি ব্লগের মধ্যেও ডাক্তারি করতেছি, যে এর মানে হচ্ছে অতিরিক্ত বমি। আমার হচ্ছে দিনে 30 বারের বেশি বমি হতো, অ্যাটলিস্ট 20 বার বমি হতো। আমি হচ্ছে বসে আছি, বসেই থাকতে পারতাম না, স্থির থাকতে পারতাম, সারাদিন শুয়ে থাকতাম, আর আমি কিচ্ছু খেয়ে রাখতে পারতাম না, সরি। তো হচ্ছে সব কিছু আমি বমি করে দিতাম। বমি করে দেওয়ার কারণে আমার কোনো শরীরে কোনো স্ট্রেংথ ছিল না। আমার ওজন ছিল 54, এখন কত সেটা বলবো না, তোমরাই গেস করো। ওজন ছিল 54, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে আস্তে আস্তে যখন আমার 7 মাস, তখন আমার ওজন ছিল তোমার 46, ঠিক আছে। লোয়েস্ট আমার 46 হয়ে গিয়েছে। সবার ওজন বাড়ে, সবার না, ম্যাক্সিমামের ওজন বাড়ে, কিন্তু আমার ওজন হচ্ছে কমে গিয়েছিল, কারণ বিকজ অফ আই ওয়াজ হাইপারএমিটিক, ঠিক আছে। আচ্ছা, সো অনেকে যারা আছো যে ওজন বাড়ছে না প্রেগনেন্সিতে, এটা নিয়ে অনেক থাকো যে ম্যাডাম কেন ওজন বাড়ছে না। কালকেও একটা পেশেন্ট আসছে যে ম্যাডাম ওজন বাড়ছে না কেন, আমি অনেক টেনশনে আছি। ওনার প্রেগনেন্সির আগে 55 ছিল, এখন হচ্ছে 6 মান্থস
26 উইক প্লাস। তো হচ্ছে এখনও ওনার ওজন বাড়ছে, 55-এ আছে। তো আমি ওনাকে টেন্স ছিল, তো আমি ওনাকে বললাম যে আসলে এটা টেনশনের কিছু নাই, এটা নর্মাল, আমার নিজেরই এরকম ছিল, বরং আমার তো আর ওজন কমে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, ডাক্তারি ভাষা পরে বলি, ডাক্তারি কথা যেটা বলতেছিলাম, যে আমি বাচ্চা হয়ে যাওয়ার, বাচ্চা কনসেপ্ট করার পরে আমি পুরো তোমার 8 মাস, আমার 8 মাসে 8.5 মাসে বাচ্চা হয়, 35 উইক্সে। তো পুরোটা সময় আমি বেড রিডেন ছিলাম, বেড রেস্টে ছিলাম, পুরোটা বিছানায় শুয়ে থাকতাম। তো আর এর মধ্যে আমি 3-4 বার হসপিটালে ভর্তি হয়েছি। আমার হসপিটাল, আমি ডেল্টা মেডিকেল কলেজ থেকে পাস করেছি, ডেল্টা মেডিকেলে ভর্তি ছিলাম। আর প্রায় ইমার্জেন্সিতে গিয়ে ইঞ্জেকশন নিতে হতো, স্যালাইন নিতে হতো, অনেক ঝামেলা। স্বাভাবিক একটা মানুষ, সরি, আচ্ছা, এটা হসপিটাল যেহেতু একটু চিৎকার নিতে হবে। আচ্ছা, যেহেতু হচ্ছে আচ্ছা, আমার অনেক হাইপারএমেসিস ছিল, এর কারণে হচ্ছে সবসময় বমি করতাম, সবসময় দিনে 25 বার, 30 বার, 35 বার বমি করছি। তো বমি করার কারণে আমার তো শরীরে কিছু ছিল না, তার উপর আমার হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম। সো আমার বাচ্চার একটা নিডস ছিল, মানে প্রেগনেন্সি এটা একটা ভালনারেবল কন্ডিশন, ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন। আর এই সময় হচ্ছে কি বেশি খাবারের দরকার হয়, বেশি নিউট্রিশনের দরকার হয়, কারণ শুধু তুমি একা না, তোমার ভিতরে তো আরেকজন, মানে তোমার মাধ্যমে 2 জনের খাবার জোগাড় হবে, এরকম হচ্ছে প্রেগনেন্সি কন্ডিশনটা। তো আমার হচ্ছে আমি নিজেই খেতে পারতাম না। সো আমার বাচ্চার ওয়েট খুব কম ছিল, তো এই জন্য আমি অনেক দুর্বল ছিলাম, অনেক নিজের নিউট্রিশন ম্যানেজ করতে পারতাম না। বাচ্চাটা তো অনেক পরের বিষয়। সো এই জন্য মাঝে আমাকে হসপিটালাইজেশন হতে হতো, আর হচ্ছে স্যালাইন নিতে হতো, ভিটামিন সি নিতে হতো, বি কমপ্লেক্স নিতে হতো, তারপরে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিএমেটিক, এগুলো অ্যান্টি আলসারেন্ট, এগুলো নিতে হতো। তারপরে 4-5 দিন হসপিটালে থেকে, প্রত্যেকবার একই হতো, 4-5 দিন হসপিটালে থাকতাম। তারপর বাসায় এসে দেখা যেত 6-7 সপ্তাহ আমি একটু ভালো থাকতাম, এরপর আবার আমাকে হসপিটালে যেতাম। এভাবে করে আমার যখন 35 উইক্স হলো, তখন আমার বাচ্চার মুভমেন্ট অনেক কমে গেল, এবং অনেক বেশি লেস ফিটার মুভমেন্ট ছিল। কত ছিল সেটা আমি তখন জানতাম না, আসলে আমার অতটা খেয়াল নেই। তখন আমি তো ওরকম গাড়ি নিয়ে ওরকম পড়াশোনা করিনি বা ট্রেনিং করিনি, সো আমার ওরকম মনে নেই। বাট আমার যে ম্যাডাম ছিলেন, ডক্টর শামসুন্নাহার রিক্তা ম্যাম, আমার মেডিকেলের ম্যাডাম, বলছিলেন যে অনেক লেস ফিটার মুভমেন্ট। আর এফআই ছিল খুব সম্ভবত 6। তো এফআই 6 হওয়ার কারণে 19 তারিখে আমি আলট্রাসাউন্ড করি, তখন আমার এফআই 6 আসে। এফআই 6 আসার পরে নর্মাল রেঞ্জ তোমরা সবাই জানো 8 থেকে 12, তো 6 মোটামুটি কমই ধরা যায়। তো ম্যাডাম, তারপরে 19 তারিখে ম্যাডামের কাছে গেলাম, আলট্রাসাউন্ড করি। এর আগে থেকেই ম্যাডামের ফলো আপে ছিলাম। তো উনি যাওয়ার পরে ম্যাডাম বললেন যে জুলাইয়ের 19 তারিখে 2020 ম্যাডাম বললেন যে তুমি আর ওয়েট করো না, তুমি হচ্ছে করে ফেলো, টার্মিনেশন করে ফেলো, কারণ লেস ফিটাল মুভমেন্ট, আর হচ্ছে আলট্রাসাউন্ডতে লেখা আছে নিউক্লিয়ার স্টেঞ্জ। তারপরে হচ্ছে আমি নিজেও নড়াচড়া টের পাচ্ছিলাম না। তো 20 তারিখ গেলেও আমাদের ডিসিশন নিতে যে আমরা এখনই করবো কিনা, কারণ হচ্ছে একটা সিজারিয়ান সেকশনের মতো একটা বড় ডিসিশন নিতে গেলে শুধু তুমি আর তোমার হাজব্যান্ড চাইলেই তো হবে না, তোমাদের ফ্যামিলির সবাই তাদের একটা এক্সপেকটেশন আছে, তাদের চাওয়া পাওয়া আছে, সবার সাথে কথা বলে। আমার মা বাবা, তখন আমি মায়ের পাশে থাকতাম, আমার মা বাবা পুরো প্রেগনেন্সি আমি আমার মায়ের পাশে থেকেছি, অনেক শান্তি। কে? হ্যাঁ, আসেন। আচ্ছা, পরে কথা। যাই হোক, যে ব্রাদার ভাই আসছিল একটু কথা বলার জন্য পেশেন্ট নিয়ে। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতেছিলাম যে আমি আমার মায়ের বাসায় ছিলাম, মায়ের বাসায় পুরোটা সময় থেকেছি, আমার কোনো কাজকর্ম কিচ্ছু করতে হয় না, আমি শুধু শুয়ে থাকছি আর বমি করছি, পড়াশোনাও করতে পারিনি। অনেকে দেখি প্রেগনেন্সিতে অনেক পড়াশোনা করে, আমার একটা আপু ছিলেন, আমাদের সাথে ইন্টারভিউ করেছেন, আপুটা প্রেগনেন্ট ছিলেন। তো আমি আর আপু একই সাথেই হচ্ছে করেছি, প্রেগনেন্ট ছিলাম আর কি, কয়েক মাসের হেরফের এরকম, আপু একটু আগে আমি একটু পরে। তো আপু পুরোটা সময় অনেক পড়াশোনা করেছেন, তারপরে এমপিএইচে অ্যাডমিশন টেস্ট দিয়েছেন, তারপরে অ্যাডমিশন নিয়েছেন নিঃসঙ্গে, সরকারি যেটুকুটাতে অ্যাডমিশন নিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। কতটা স্ট্রেংথ আর কতটা সুপার উম্যান হলে এটা পারে, আমি আর কিছু পারিনি। বাট আমার কেন জানি মনে হচ্ছে যে সামনে যদি আমি আবার প্রেগনেন্ট হই, তাহলে আমি চেষ্টা করব যে স্বাভাবিক থাকার এবং জব না ছাড়ার। আমি ওই প্রেগনেন্সিতে, আমার প্রথম প্রেগনেন্সিতে আমি জবটা ছেড়ে দিয়েছিলাম। জবটা হচ্ছে আমি মনে হয় 18 না 19 দিন জব করেছিলাম একটা ডিজিটাল ডায়াগনস্টিক একটা হসপিটালে,
ওইটাতে 18-19 দিন জব করার পরে আমি এরকম এত অসুস্থ হয়ে গিয়েছি। তো ওখানকে যে স্যার ছিলেন উনি আমার পরিচিত, স্যারের মাধ্যমে আমি গিয়েছিলাম জবে। তো স্যার আমাকে বললেন যে জান্নাত, তুমি তো হচ্ছে নিজেই সুস্থ করতে পারছো না, তুমি আগে নিজেই সুস্থ হও, তারপর তুমি যখন মনে করবে যে তুমি জব করতে চাচ্ছ বা তুমি নিজে ফিট, তখনই আসবে, তোমার কোনো সমস্যা নেই, তোমার জন্য সব সময় আমাদের থাকবে, প্লেস থাকবে। তো আমি বললাম ঠিক আছে স্যার, কারণ আমি দেখছি যে আমার জন্য হসপিটালের হচ্ছে, তো আমি তো চাবো না যে আমার জন্য পেশেন্টের ক্ষতি হোক বা হসপিটালের লস হোক। এই জন্য আমি 18 দিন পরে জবটা ছেড়ে দিয়েছি। এরপরে আমি পুরো প্রেগনেন্সিতে কোনো জব করিনি, আর বাচ্চা হওয়ার পরেও তো 6 মাস কোনো জব করিনি। জুলাই মাসে আমার বাচ্চা হয়, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত আমি কিছু করিনি। জানুয়ারিতে আমি ট্রেনিংয়ে ঢুকেছিলাম গাইনিতে। আচ্ছা, সেটার কথা আর একদিন বলবো আমার ট্রেনিং নিয়ে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে আমার সিজারিয়ান সেকশনের কথা। হ্যাঁ, সিজারিয়ান সেকশন করার ডিসিশনটা যখন বাসায় এসে আম্মুকে বললাম, আব্বুকে বললাম, তো আম্মু বললো যে আরও কিছুদিন দেখো, কেবল তো 35 উইকস, তো বাচ্চা তো গ্রোথ সেরকম না, ওয়েট অনেক কম। তো আম্মুদের সময় একটা কথা ছিল নাকি যে একটা বাচ্চা পৃথিবীতে থাকা, বাইরে আসা 3 দিন সমান ভিতরে থাকার 1 দিন, মানে ভিতরে যত বাচ্চাটা থাকবে অতটা তার নিউট্রিশন, গ্রোথ এগুলো ভালো হবে। সো আম্মুর কথাটা আম্মুর দিক থেকে ঠিক। আম্মু যেটা বলছে সেটা হচ্ছে যে আরেকটু গ্রোথ হোক, আরেকটু মেচিউর হোক, তারপরে তাকে করো, সিজারি করো, বাট আরেকটু করো। তো কিন্তু পরে আম্মুকে আমি বুঝালাম যে একটু পানি অনেক কম আছে, পানি না থাকলে তো গ্রোথটা তো ওরকম হবে না। পরে আম্মু বললো আচ্ছা ঠিক আছে, আম্মু তখন বুঝতে পারলো, আর আম্মু বললো যে ঠিক আছে, যেটা বাবুর জন্য ভালো হয় সেটাই করো। যদি তুমি মনে করো, তুমি যেহেতু ডাক্তার, তুমি যদি মনে করো, তোমার ম্যাডাম যদি বলে থাকে যে পানি কম আছে, নড়াচড়া তুমি কম পাচ্ছ, তাহলে ম্যাডাম বলছে যে পানি কম আছে, আলট্রাসাউন্ডে লেখা, আর আমি নড়াচড়া কম পাচ্ছি, সুতরাং তোমার ওয়েট করার কোনো দরকার নেই, তুমি তাহলে করে ফেলো। আচ্ছা, তারপরে আমার বাবাও তখন রাজি হয়ে গেল। আর এরপর আমার শাশুড়ির কথা বলি, আমার শাশুড়ি বলছিলেন যে ঈদের পরে করো, তখন ঈদের 4-6 দিন আগেও হবে এরকম। ঈদ ছিল মনে হয় অগস্টের 1 তারিখে, হ্যাঁ, আর আমার ডেলিভারিটা হওয়ার কথা ছিল 20 তারিখে, জুলাই, 10 দিন হবে। তো আমার শাশুড়ির সাথে আমার শাশুড়ি ফার্স্টে বলেছিলেন যে ঈদ যাক তারপরে করি। আমার শাশুড়ি গ্রামে থাকেন, আমার শ্বশুরবাড়ি গ্রামে, তো ওখানে থাকেন। উনি ওখানের একটা সরকারি স্কুলের ম্যাডাম, টিচার, প্রাইমারি স্কুলের টিচার। তো ম্যাডাম বলতেছে, তো মা বলতেছিলেন যে তুমি আর একটু পরে করো, আর 10-12 দিন দেখো। ওই যে আম্মু যেটা বলতেছিল যে আরও কিছুদিন দেখো, মাও সেটা বলতেছিল যে আরও কিছুদিন দেখো, আমরা তো এরকম দেখছি বাচ্চাদের ক্ষেত্রে যে আরেকটু বড় হবে, আরেকটু গ্রোথ বাড়বে, তারপরে তুমি সিজারই করো, সমস্যা নেই। তো আমি বলতেছিলাম যে, আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি মাকে বুঝাও যে মা, ওর তো নড়াচড়া একদমই পাচ্ছে না, আর খুবই কম পাচ্ছে, দিনে নড়াচড়া থাকতে হবে অ্যাটলিস্ট 12 থেকে 14 বার, সেখানে আমি 4-5 বার পাচ্ছিলাম। তো সব মিলে পানি অনেক কম আছে। তো আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে বলার পরে আমার শাশুড়িও রাজি হয়ে গেল যে ঠিক আছে, যেটা ম্যাডাম যেটা বলে সেটাই করো, তোমার যেটা ভালো মনে করো, ঠিক আছে। তো 21 তারিখ সকালবেলা ম্যাডাম আমাকে বলছিল তুই তাড়াতাড়ি চলে আসিস, 9টা-10টার দিকে চলে আসিস, ফার্স্ট 9টার দিকে চলে আসিস, সরি 8:30 দিকে চলে আসবি, তোকে হচ্ছে আমি প্রথম ওটিটাই তোকে করবো, তোকে প্রথমটা করে দিলে ঝামেলা শেষ, এরপরে তো আমি অনেক বিজি থাকবো, স্বাভাবিক, ম্যাডাম যেহেতু শিডিউল অনেক বিজি, বলতেছে যে আমি অনেক বিজি থাকবো, অনেক ঝামেলা, আমি তো সকালে আসিস, প্রথমটাই তোকে করে দিই। তো আমি যেতে আমার বাচ্চা হচ্ছে আপনার 10টা, কারণ প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি, আমার এখনও মনে আছে। আমি বেরিয়ে বসে আছি, আমার হাজব্যান্ড বলতেছিল বের হও, তো আমি বলতেছি এত বৃষ্টির মধ্যে কীভাবে বের হবো, বলতেছে যে তারপর বের তো হইতে হবে, আজকে কিন্তু তোমার বৃষ্টি হোক আর ভূমিকম্প হোক, তোমার তো যাইতে হবে। তারপর অনেক চিন্তা করে 10টার দিকে বেরোবে। আমার আম্মুর বাসা থেকে ওইটা হসপিটালটা অনেক কাছে, 10-15 মিনিটের মতো লাগে। তো রিক্সাটা রিক্সা চালায় মামাকে বললাম যে আস্তে চালাবে, আস্তে আল্লাহ নামিয়ে আমি আমার হাজব্যান্ড চলে গেলাম। তারপর আমার আব্বুকে বললাম যে তোমরা একটু পরে সব কিছু গুছিয়ে টুছিয়ে আসো, ঠিক আছে। আর আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে আম্মু তুমি গাড়িতে উঠো, সরি লঞ্চে উঠো, কালকের মধ্যে এসে পৌঁছাও। তো আমার শাশুড়ি ঠিক আছে। তো আমার শাশুড়ি সন্ধ্যাবেলা লঞ্চে উঠলো, আমার শ্বশুরবাড়ি বরিশালে, বরগুনাতে, বামনাতে। তো আমার ওখান থেকে লঞ্চে রাত্রেবেলা লঞ্চে উঠলো,
সকালবেলা এসে পৌঁছলো। তো আমার হচ্ছে পরের দিন সকালবেলা মা পৌঁছেছে, আমরা হচ্ছে 11:30টার দিকে ছেলে হলো, ঠিক আছে। এর আগে আমি 2বার আলট্রাসাউন্ড করেছি, মোট আমি প্রেগনেন্সিতে 3বার আলট্রা করেছি। তখন আমার মতে 5বার আলট্রা করা উচিত, আমি 5বারই করতে গিয়েছিলাম। বাট তোমরা সবাই জানো যে 2020 সালটা পুরাই করোনার মধ্যে ছিল। তো আমি যে 3বার আলট্রা করেছি, প্রথমবার আমি করেছি তখন তো প্রবলেম হয়নি, 2019-এর নভেম্বরে করেছি প্রথমবারের আলট্রাসাউন্ড। তখন তো ওরকম করোনা আসেনি, করোনাটা আসলো 20 মার্চের দিকে আমি যদি ভুল না করি। তো এরপরে যেটা করেছিলাম ফেব্রুয়ারি মার্চে, ওটাও আমি ঠিকভাবে করতে পেরেছি। এরপরে যে আলট্রাটা আমি করবো, আমার মা আমাকে বাসা থেকে বেরোতে দিতে চাচ্ছিল না, বলতেছিল যে না তোমার বেরোর দরকার নেই, হসপিটাল মানে মৃত্যুর জায়গা। আমি অনেক ভয় পাচ্ছিল, স্বাভাবিক, কারণ হচ্ছে আমি মিরপুরে ছিলাম, টোলারবাগের ওইখানে আমার হসপিটালটা, ওখানে সবচেয়ে বেশি করোনা ওখানে ছিল। আর আমার হসপিটালের যে ভাইয়া, ফয়সাল ভাইয়া, উনি হচ্ছে প্রথম করোনা আক্রান্ত চিকিৎসক বাংলাদেশের মধ্যে। সো আমাদের ওখানেই সবচেয়ে বেশি করোনা ছিল, এবং এত ভয়ঙ্করভাবে ছিল যে ভয়ঙ্করভাবে কি মানে মানুষ প্রথম একটা মহামারী, ঠিক আছে, প্রথম একটা মহামারী আসছে, এবং প্রথম একজন ডাক্তার ইনফেক্টেড হয়েছে, অসুস্থ হয়ে গিয়েছেন, তারপরে মারা গেল কয়েকটা রুগী একদম মারা গেল। এবং তাদের ইরা কী করলো, আমাদের হসপিটালে, ডেল্টা হসপিটালে আইসিইউতে অ্যাডমিট করতে চায় নাই আমাদের ভাইয়ারা, বলতেছিল যে না আপনাদেরকে করবো না, আপনারা বাসায় কী করে যান বা সরকারিতে নিয়ে যান, বাট তারা জোর করে অ্যাডমিট হবে, কারণ ভাইয়াদের এমার্জেন্সি যে ডাক্তার ভাইয়ারা তাদের কথা আমি বলতেছি। তো ভাইয়াদের ছিল যে মেবি করোনা হবে, হ্যাঁ, তাদের একটা ছিল। তারা তো সবাই সিনিয়র ভাইয়ারা, তারা তো অবশ্যই অনেক স্কিল, তারা হচ্ছে সব বিদেশের খবর রাখেন, তারা জানেন যে কী কী সিমটম, সব কিছু স্কিলস, তারা সব কিছু জানেন। তো ভাইয়ারা সন্দেহ করছিল যে করোনাই হবে। তো তারা বলছিল যে প্রাইভেটে তো আসলে আইসিইউতে করোনা পেশেন্ট নেওয়া যাবে, কারণ আমাদের ডেল্টা মেডিকেলের আইসিইউটা হচ্ছে মেইনলি আপনার ক্যান্সার পেশেন্টের জন্য। তো একজন করোনার জন্য একজনকে রেখে আমরা তো আর পেশেন্টদেরকে ক্ষতি করতে পারবো না, স্বাভাবিক। এখন কিন্তু তারা একটা পেশেন্ট ছিল যে প্রথম মারা গেল করোনাতে বাংলাদেশের মধ্যে ডেল্টা হসপিটালে। তো সে জোর করে ভর্তি হয়েছিল, ওই ফয়সাল ভাইয়াকে বলে জোর করে ভর্তি হয়েছিল, তার পেশেন্ট পার্টি, তার ছেলেরা ভর্তি করতে চাইছিল। তো ঠিক আছে, তো ভাইয়া তার আর কিছু না পেরে তখন ভাইয়া বললো ঠিক আছে তাহলে এত যখন বলেছে ভর্তি দেওয়ার পরে কী হলো, ভাইয়া করোনায় ইনফেক্টেড হয়ে গেল। ওই পেশেন্টটা পরে 2 দিন পরে আইসিইউতে থেকে মারা গেল, সাসপেক্টেড করোনা পজিটিভ। পরে মারা যাওয়ার পরে টেস্ট আসলে হ্যাঁ সে করোনা ছিল। মারা যাওয়ার পরে পেশেন্টদের লোকজন তাদের লাশ নেওয়া নিয়ে গড়িমসি করতেছিল, মানে যে পেশেন্টকে ভর্তি করানোর জন্য তোমরা এত মরে যাচ্ছিলা, তারপর পরে দেখা গেলো যে তোমরা নিজের বাবার লাশটাই নিতে চাচ্ছিল না, এত ভয় পাচ্ছ। তো ডাক্তারদের কি ভয় নাই, তাদের কি জীবন নাই, কিছু বলে না আসলে। এই টপিক সারাদিন কথা বলবো। আমার ছেলেকে নিয়ে যেটা বলতেছিলাম, আমার ছেলে হলো হওয়ার সময়টা এবং পরের সময়টা নিয়ে বলি। হওয়ার সময় হচ্ছে আমার যেহেতু ডক্টর, সো আমি ম্যাডামকে বলছিলাম যে ম্যাডাম আমার হাজব্যান্ড ভিতরে ওটিতে থাকতে পারবে কিনা। ম্যাডাম বলছে হ্যাঁ থাকতে পারবে, তোর হাজব্যান্ডকে থাকতে বল। ম্যাডাম নিজেই বলতেছিল এই বনি তুমি হচ্ছে ওটিতে থাকতে বাবা। আমার হাজব্যান্ড বলতেছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাকবো, কিন্তু ও হচ্ছে একটু ভিত্তি টাইপের। তো হচ্ছে ও হচ্ছে ম্যাডাম যখন বলছে যায় ভিতরে বলতেছিল যে না ম্যাডাম ঠিক আছে। ও হচ্ছে পরে আর থাকেনি। আচ্ছা যাই হোক, ও পরে বলতেছিল যে আমি তোমার এরকম করবে, পেট কাটবে। ও তো নন মেডিকেল, স্বাভাবিক, ওদের কাছে তো এটা তো আমাদের মতো তো আমরা যেরকম সবসময় এটাকে স্বাভাবিকভাবে, বেশিরভাগ মানুষের কাছে তো এটা অনেক ভয়ের বিষয়, তাই না? এটা তো মানে আমি একটু হাসলাম আর কি, বাট এটা হাসার বিষয় না। বেশিরভাগ মানুষ তো এটার সাথে পরিচিত না, সুতরাং সবারই এটা ভয় লাগে। আমরা যখন প্রথম দেখছি আমাদেরও ভয় লাগে। যাই হোক, তো ও বলতেছিল যে আমার অনেক ভয় লাগছিল যে তোমার এরকম পেট কাটবে, তারপর তোমাকে কাটবে, আমি এটা নিতে পারছিলাম না, তোমার ব্লিডিং হবে। স্বাভাবিক, এটা স্বাভাবিক, নিজের ওয়াইফকে এভাবে চোখের সামনে দেখবে। সো এটা যারা মেডিকেল প্রফেশনে আছে তারাও সহ্য করতে পারবে না। যে সার্জন সেও নিজের ওয়াইফকে সার্জারি করতে পারবে না আমার মনে হয়। যদি কেউ পারেন সে বেস্ট, তার কথা আলাদা। তো সেখানে একজন নন মেডিকেল হাজব্যান্ড অবশ্যই তার ভয় পাবারই কথা।
সো ও ভয়ের জন্য আর যায় নাই। তাছাড়া আরেকটা বিষয় কি, ও ভয়ের জন্য আর ভিতরে থাকে না, বাইরে সমস্ত যা কিছু লাগছিল, এই ওষুধ লাগছিল, সেই ওষুধ লাগছিল, তারপরে আমার বাবা মা আসার পর তাদেরকে ম্যানেজ করা, তারপরে আমার জন্য ব্লাড ম্যানেজ করা, আমার হিমোগ্লোবিন অনেক কম ছিল, 8 ছিল সম্ভবত, আমার জন্য ব্লাড ম্যানেজ করা, ডোনার রেডি করে রাখা, তারপরে বাচ্চা বের হওয়ার পরে বাচ্চাকে ম্যানেজ করা, যত কিছু। আমার বাচ্চাকে আবার এনআইসিউতে নিতে হয়েছিল, কারণ 35 বেড সেট ছিল, তো এনআইসিউতে রাখা, ম্যানেজ করা সব কিছু আমার হাজব্যান্ড করছিল। কারণ আমার কোনো ভাই নেই, আমি বড়, আমার আরও 2টা বোন আছে, আর আমার বোনরা তো আমার চেয়ে ছোটো, ওরা তো ওরকম বেশি কিছু বুঝে না। আর হচ্ছে আমার মা, হ্যাঁ আমার মা অনেক কিছু বুঝেন, বাট তারপর একটা মেল ফিগারের দরকার হয় না, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ভূমিকা পালন করছে। তো আমার বাড়ির ক্ষেত্রেও আর ওদের, মানে অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ সব কিছুর হিসাবে, ঠিক আছে, সব কাজ ও করছে। ওর তাহলে ও যদি ভিতরে থাকতো তাহলে হয়তো বাইরের কাজগুলো কে করতো। আর আমার বাবার কথা যদি বলি, আমার বাবা একটু অনেক সহজ সরল টাইপের। আমার বাবা, হ্যাঁ, সে গ্রামীণ ব্যাংকে অনেক বড় পোস্ট পজিশনে থেকেছেন, কিন্তু উনি অনেক সহজ সরল, মানে দুনিয়া যত প্যাচ কোচগুলো আছে তাদের সময় অত কিছু ছিল না, তার উনি অনেক এইসব সাথে ডিল করেন। এখন যেটা আছে, ধরেন একটা কিছু কিনতে গেলে আপনাকে বলবে 10,000 টাকা, যিনি করবে 20,000 টাকা, তো আমার বাবা কী করবে, সে 20,000 টাকাই নিয়ে আসবে, এরকম। সরি আব্বু, এটা কোনো খারাপ কিছু না, তোমাকে খারাপ বলতেছি না, তুমি যদি দেখে থাকো, এটা হচ্ছে তোমার যেটা বৈশিষ্ট্য। আমার বাবা খুবই সহজ সরল মাটির মানুষ, সে হচ্ছে এরকম মানুষ যে তোমার সাথে চালাকি করে বা তোমাকে ঠকাতে চায়, এটা হচ্ছে আমার বাবা বুঝতে পারেন না। আর বুঝতে পারলেও এমন না যে বাবা সবসময় বুঝতে পারেন না, বুঝতে পারলেও কিছু বলেন না, বা চান না যে মানুষের সাথে খারাপ বলতে বা মানুষকে বুঝাইতে যে আমি কিন্তু বুঝতেছি যে আমি তোমাকে ঠকাতে চাচ্ছি বা কিছু, মানে মানুষের সাথে আমার খুব সফটলি ডিল করেন মানুষের সাথে। হ্যাঁ, যদি নিজের একটু প্রবলেম হলেও সমস্যা নেই, মানুষের সাথে রুডলি বা যেটা ডিরেক্টলি কিছু বলতে পারে না। কিন্তু আমার হাজব্যান্ড সেটা হচ্ছে, তুমি যদি ওকে ঠকাতে চাও তাহলে ও হচ্ছে তোমাকে বুঝতে দিবে যে হ্যাঁ তুমি আমাকে ঠকাইতেছো, দিস ইজ নট ডান, দিস উইল নেভার বি হ্যাপেন। আর কেউ যদি ওকে পছন্দ করে, বলে যে হ্যাঁ ভাইয়া, ওর অফিসের সব ছেলেরা ওর জন্য ফ্যান, তারপর ওর বন্ধুরা, যে হ্যাঁ ভাই 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 করতে থাকে, বড় ভাই ছোট ভাই এইভাবে হিসেবে ও সবার জন্য কাজ করে দিবে, ডেডিকেটেড থাকবে। এমনও হয়েছে যে আমি বাসায় বসে আছি, রাত 8টা বাজে অফিস থেকে আসি, 7:30 8টা বাজে, তো 10টা পর্যন্ত বাইরে। আমি বলছি কী ব্যাপার, আমার অমুক ভাইয়ের একটু দাঁতের দেখাতে হবে, নিয়ে আসলাম, এরকম। ঠিক আছে, মানে ও হচ্ছে ওর সাথে ভালো হলে ভালো, আর ওর সাথে খারাপই করার চেষ্টা করলে ও সেটা বুঝিয়ে দেয় যে না, তুমি এটা আসলে তুমি পারবা না আমার সাথে খারাপ করে। আচ্ছা যাই হোক, আর আমার আম্মু মানুষ যদি তাকে ঠকানোর চেষ্টা করে, বা যদি যেটার দাম 10,000 সেটা যদি 20,000 চায়, আম্মু কখনো এটা 20,000 দিয়ে আসবে না। আম্মু মুখের উপর বলে আসবে যে এটা 20,000 চাইতেছো কেন, এটা তো 10,000, মনে কি বুঝো না যে আমি জানি না, হ্যাঁ মহিলাদেরকে মনে করো যে আমি কিছু বুঝবো না, এটা। আর আমার হাজব্যান্ড কি, সে ওইটা 20,000 চাইলেও সে 10,000-ই নিয়ে আসবে, কিন্তু তাকে সে বুঝতে দিবে না যে তুমি আমাকে ঠকাইতেছো, আমি বুঝতেছি, এটা আর কি। তো যাই হোক, আমার বাচ্চা হওয়ার পরে এনআইসিউতে ছিল একদিন, এনআইসিউতে একদিন থাকার পরে যে পেডিয়াট্রিক স্যার ছিলেন, আমি স্যারের স্টুডেন্ট ছিলাম, তো স্যার বলছিলেন যে, আমি বলছিলাম যে স্যার এনআইসিউতে রাখতে হবে কিনা, স্যার বলছিল যে ওভাবে মানে ওরকম কোনো কমপ্লিকেশন নেই আল্লাহর রহমতে, কিন্তু একটা দিন বা একটা রাত রাখার পরে আর কোনো আদার্স কোনো না থাকলে তাহলে ওকে রিলিজ করে দেবো। তো আমি বললাম ঠিক আছে। এনআইসিউ হচ্ছে আমার হসপিটালে, ধরেন এই আমার বেড, আর একটু দূরে ধরেন এই যে এখান থেকে আর একটু দূরে ধরেন আমার এনআইসিউতে আমার বাচ্চাকে। তো আমার বাচ্চা একটা বারান্দা, একটা করিডোর পার হয়ে তারপরে হচ্ছে এনআইসিউ। তো আমার বাচ্চা যদি কান্নাকাটি করতো তো আমার রুম থেকে আমি শুনতে পাইতাম। নিজের হসপিটালে করার সুবিধা হয়েছে এটা, হ্যাঁ, যে সব কিছু নিজের মতো করে পাওয়া যায়। তো আচ্ছা যাই হোক, আচ্ছা এই ছিল আমার বাচ্চা হওয়ার গল্প। তো বাচ্চা হওয়ার আরেকটু বাকি আছে গল্প, সেটা কি, বাচ্চা হলো, প্রথম তো আমি বাচ্চার মুখভাবে দেখতে পারিনি, আমাকে সিজার করে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছে। সেখানে যখন আমার পেনটা উজ্জ্ব হয়ে গেলো, পেন উজ্জ্ব বলতেছে, যখন স্পাইনাল অ্যানাস্থেশিয়ার ইফেক্টটা উজ্জ্ব হয়ে গেলো, তখন আমার প্রচণ্ড পেন হলো। আমি একটা মেডিকেল পার্সন হয়েও হচ্ছে, যেগুলো আমি দেখছি সবসময়, অপারেশন করছি বা অ্যাসিস্ট করছি যখন আমি ইন্টার্নে ছিলাম, তারপরেও আমি এটা নিতে পারছিলাম না, মানে আমার এত কষ্ট হচ্ছে, আমার ভয় হচ্ছিল যে
আল্লাহ আর কত সহ্য করবো, আর কত, কীভাবে দাঁড়াবো, কীভাবে নড়বো। এলিসিয়াস হওয়ার সময় যেটা সবচেয়ে আমার ভয় লাগছিল সেটা হচ্ছে রুগীর সাথে তো আমরা করি, তো বাট ওটা তো আলাদা, রুগীকে করা আর নিজের করা সম্পূর্ণ আলাদা বিষয়। এটা আমার ছেলে না হলে আমি কখনোই বুঝতাম না, আমার বাচ্চা না হলে। আমি যখন আমাকে পেটটা কাটলো আমি ওটা তো টের পাইনি, স্পাইনাল দেওয়ার, কিন্তু যখন বাচ্চাটা টেনে বের করলো তখন আমার মনে হচ্ছিল যে আমার হচ্ছে কলিজা, কলিজা যেটা না সরি এটাকে কলিজা, ফুসফুস যেটা, লিভার সরি লাংস, ফুসফুস যেটা, ফুসফুসটা কেউ টান দিতেছে নিচের দিকে। হ্যাঁ, তো সরি আমার বাংলা আর ইংলিশ হয়ে যায়, কারণ আমরা মেডিকেল টার্মগুলো সব ইংলিশে পড়ি, তো এর জন্য হচ্ছে বাংলা কোরিলেট করতে একটু টাইম লাগে। আচ্ছা যাই হোক, তো যে আমার যে ফুসফুস ছিল মনে হচ্ছিলো যে আমার যখন বাচ্চাটা টান দিয়ে বের করলো আমার মনে হচ্ছিলো যে ফুসফুস ধরে কেউ আমাকে টান দিতেছে, এরকম আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো। তখন হচ্ছে আমার মাথার কাছে আমার একটা জুনিয়র ডাক্তার, ও তখন এখানে অ্যানাস্থেশিয়াতে ইন্টার্ন ছিল, তো ও হচ্ছে বারবার মাথায় হাত দিচ্ছিল, বলছে আপু আপু ঠিক হয়ে যাবে, আপু ঠিক হয়ে যাবে, এরকম। ঠিক আছে, তারপর আমার অনেক লাগছিল যে আল্লাহ আমার কলেজে থেকে কেউ টান দিতেছে, এরকম লাগতেছিল। তারপরে বের হয়ে আসলো, সেলাই দিল, এগুলো কিছু আমি টের পেলাম না। আর আমার ঘাড় ব্যথা তো হলোই না মাসাল্লাহ, কারণ ম্যাডামের কাজ এত ভালো, আর অ্যানাস্থেশিয়া যে দিয়েছেন স্যারের কাজ তো আরও ভালো, স্যারের কাজ নিয়ে কিছু বলার নেই। পরের স্যার এরা হচ্ছে আউটস্ট্যান্ডিং, একজন লিজেন্ড, এদের আসলে কিছু বলার নেই এদেরকে নিয়ে। তারপরে বাচ্চা যখন আমাকে পোস্ট অপারেটিভ রুমে দিল, বাচ্চাটাকে একটু দেখাইলো, পোস্ট অপারেটিভ রুমে যখন দিল বাচ্চাকে আমার কাছে রাখলো, হ্যাভেনলি ফিলিংস, মা হওয়ার ফিলিংসের সাথে আসলে অন্য কোনো ফিলিংসের কোনো তুলনা হয় না। এটা আসলে যে মা না হয়েছে সে বুঝবে না, মা বললেই শুধু বোঝা যায়। আচ্ছা, তো যখন আমার অ্যানাস্থেশিয়ার ইফেক্টটা উচ্চ হয়ে যাচ্ছিলো, ইউজুয়ালি 4 ঘন্টার মধ্যেই উচ্চ হয়ে যায়। আমরা বইপত্র পড়ে যে 8 ঘন্টা পরে যদি তার বাউল সাউন্ডটা আসে তাহলে খেতে দেবো আমরা, কিন্তু ইউজুয়ালি 3 থেকে 4 ঘন্টা পরে দেখা যায় যে পা নাড়াতে পারে পেশেন্ট, এরকম। তো তখন প্রচণ্ড পেইন হচ্ছিল, তো আমার হসপিটালে পেইন একটু আমাকে বলছিল যে নার্স যে পোস্টঅপের বলছিল যে ম্যাডাম যদি হয় আপনার যদি একটু ব্যথা শুরু হয়, আপনি যদি পা নাড়াতে পারেন তাহলেই বলবেন, আপনাকে প্যাথেডিন দিয়ে দেবো। তো প্যাথেডিন দিয়ে দিয়েছে, তারপরেও আমার মানে এত পেইন হচ্ছিল, আর সবচেয়ে কি আমি এদিকে ঘুরতে পারছিলাম না, ওদিকে ঘুরতে পারছিলাম না, নিজেকে কেমন হেল্পলেস লাগছিল, যে মানে নিজেকে কেমন লাগছিল যে আমি কিছু করতে পারছি না কেন, মানে আমি এরকম হয়ে থাকবো, আমি কেন এরকম হয়ে আছি, এরকমই থাকবো, কখন ঠিক হবে, এইরকম বিভিন্ন শঙ্কা মনের মধ্যে কাজ করছিল। তো যারা পেশেন্ট আসে তাদের ফিলিংসটা আমি বুঝি, এলিসিয়াসের যে পেশেন্টরা বারবার জিজ্ঞেস করে ম্যাডাম কখন পা নাড়াতে পারবো, কখন ঘাড় নাড়াতে পারবো, কখন কাত হতে পারবো, কখন বসতে পারবো, ওদের ফিলিংসটা আমি বুঝি। যখন নিজেকে হেল্পলেস লাগে তখন এই প্রশ্নগুলো আসাটা খুব স্বাভাবিক বিষয়, এটা বিরক্ত হওয়ার কিছু নয়, খুবই স্বাভাবিক বিষয়। যদি আপনাদের সাথে হয় তাহলে আপনারা বুঝবেন যে বিষয়টা কেমন। যাই হোক, তারপরে অ্যানাস্থেশিয়াটা যাওয়ার পর প্যাথেডিন দেওয়া হলো, প্যাথেডিন দেওয়ার পরে ব্যথাটা কম হলো, কিন্তু ওই যে আবার 6-7 ঘন্টা পরে আবার ব্যথা আসলো, আবার সাপোজিটরি দেওয়া হলো, আবার ইঞ্জেকশন দেওয়া হলো, এরকম করে করে 3 দিনের দিন আমি বাসায় আসলাম। কিন্তু ও আচ্ছা, এর মধ্যে কি আমি দাঁড়াতে পারছিলাম না, বসতে পারছিলাম, নিজেকে খুব হেল্পলেস লাগছে। তো আমার হাজব্যান্ড আর আমার মা হচ্ছে আমাকে বারবার বসানোর চেষ্টা করছিল, তারপর আমি দাঁড়াতে পারছিলাম না বেল্ট ছাড়া, খুব কেমন যেন লাগছিল। তারপর আমি বাসায় আসলাম, বাসায় আসার পরও আমার হাজব্যান্ডকে ধরে ধরে হাঁটতে লাগলাম, তারপর আমার হাজব্যান্ড আমাকে বসাইতে উঠাইতো, আমার মাকে ধরে হাঁটতাম। তখন আমার শাশুড়ি আসছিলো, আমার ফুপু, ছোটো ফুপু, আমার খালারা সবাই আসছিলো, আমার নানি ছিল না, নানি খুব সম্ভবত কোরবানি ঈদ করার জন্য বাড়িতে গেছিলো। তো সবাই আসছিলো, আর আমার 2টা আন্টি আছে এখানে, একটা পারবিন আন্টি আর একটা হচ্ছে রুমা আন্টি। ওনারা দুজন হচ্ছে আমার কোনো আত্মীয় হয় না, আপনারা যদি দেখে থাকেন আমার ভিডিওটা, ওনরা হচ্ছে আমার কোনো আত্মীয় হয় না, কিন্তু ওনরা হচ্ছে আমার আত্মীয়র চেয়েও বেশি। কোনো কিছুর জন্য ফার্স্টে আমার মা বাবা হাজব্যান্ড, এরপরে ওনরাই দৌড়ে আসবে সবসময়। আসলে সবসময় ব্লাড রিলেশনটা মেইন না, আত্মার একটা রিলেশন থাকে, ওনাদের সাথে আমার সেই রিলেশনটা। তো যাই হোক, রুমা আন্টি আর পারবেন আন্টি আগে থেকেই এসে বসে আছে, আম্মু আর আমার হাজব্যান্ড যখন আসছে তখনই তারা এসে বসে, যেখানে যা লাগছে, একটা বাচ্চা হতে গেলে অনেক ঝামেলা, অনেক কিছু লাগে, অনেক কিছু ম্যানেজ করার দরকার হয়, সব কিছু ওনারা করতেছিল। তারপরে এভাবে আমরা 3 দিন কেটে গেলো, তারপর বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরেও স্ট্রাগল, 4-5 ঘন্টা 7 ঘন্টা পর ব্যথা আসে, ভলটারিন দিই, তারপরে হচ্ছে বেল্ট দিয়ে একটু হাঁটাচলা করি,
কিন্তু যেটা ছিল যে আমার বাচ্চাকে দেখে আমার অনেক আনন্দ লাগছিল। আমার বাচ্চা সারাদিন ঘুমাচ্ছিল, একদম শুধু সারাদিনই ঘুমায়। প্রথম এক মাস বলে ভুল হবে, 3 মাসের মতো বাচ্চারা সারাদিনই ঘুমায়, 20 ঘন্টা ঘুমায়। তো আমি জানতাম না, এটা করছি হয়তো বা, কিন্তু আমার ওরকম খেয়াল নেই। তো তখন আমি বলতাম যে আমার বাচ্চা এত ঘুমায় কেন, সবাইকে আমি জিজ্ঞেস করতাম, আপুদেরকে মেসেজে, যে সিনিয়র আপুদেরকে, যে আপনার বাচ্চা এরকম ঘুমায়, সারাদিন ঘুমায়। ম্যাডামকে বলছে যে ম্যাডাম সারাদিন বাচ্চা ঘুমায়। ম্যাডাম বলছে এরকমই তো, এটা ভয় পাওয়ার কিছু নেই, 20 ঘন্টা ওরা ঘুমাবে, ঠিক আছে। তো ঘুমাইতো, সারাদিন ঘুমাতো। প্রথম 3 মাস বাচ্চা আসলে চেহারা ওরকম বোঝা যায় না, মানে আমি বুঝতে পারিনি, আপনারা বুঝতে পারেন কিনা আমি জানি না, আমি বুঝতে পারতাম না। এরপর আস্তে আস্তে আমার বাচ্চার চেহারাটা আমি বুঝতে পারছি যে কার দিকে যাবে। আমার বাচ্চার চেহারাটা আপনারা দেখে থাকলে, যারা আমার ফেসবুকে আসেন বা ইউটিউবে আসেন, দেখে থাকবেন যে আমার মতোই বেশিরভাগ, এদিকটা পুরোটা আমার মতো, বেসিক্যালি আমার আব্বুর মতো, আমি আমার আব্বু একই রকম। তো ও আমাদের মতো। আর ওর রাগ, তারপর আচরণ, এগুলো আমার হাজব্যান্ডের মতো পুরাটাই কপি। যাই হোক, তো আমার বাচ্চা হওয়ার পরে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে, নাম্বার 1, যখন বাচ্চাটা টেনে বের করে তখন সবচেয়ে বেশি কষ্ট, তখন মনে হয় যে আমি এই মুহূর্তে মারা যাব। আমার মনে হচ্ছিলো যে আমি এই মুহূর্তে মারা যাব। আমার মায়ের কথা মনে করছিলাম যে আমার মাকে কবে কী কষ্ট দিয়ে থাকছি আমি, মা যেন আমাকে মাফ করে দেয়, এগুলো ভাবছিলাম। আর হচ্ছে 2 নম্বর হচ্ছে, বাচ্চা বের হওয়ার পরই যখন আপনার ফিলিং স্টার্ট, তখন আপনার মনে হবে যে এতদিন যেমন একটা বমি ভাব, একটা কেমন যেন একটা নৌজিয়া, যেটাকে আমরা বলি মেডিকেল টার্মে, বাংলা যেটা বলে যে সবসময় কেমন জানি একটা এই থাকে, যে কেমন খারাপ লাগতেছে, কেমন জানি লাগতেছে, ওই ভাবটা একদমই দূর হয়ে যায়। যে মুহূর্তে বাচ্চা বেরো যাবে, ওই মুহূর্তে আপনার মনে হবে যে আপনি আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছেন, মানে 1 বছর আগে যেরকম ছিলাম সেরকম লাগতেছে। তো আমার বাচ্চা বের হওয়ার পরে 4-5 ঘন্টা পরে আমি পারবিন আন্টিকে বলতেছিলাম যে আন্টি আমাকে একটু দুধ চা খাওয়াবা। আমি হচ্ছে 9 মাসে কিচ্ছু খাইতে পারিনি, আপনাদেরকে আগে বলছি। তো আন্টি বলছে যে হওয়ার পরে তুমি দুধ চা খাবা, একটু ওয়েট করো, তখন তোমার খাইতে দেবে, তখন অবশ্যই তোমার দুধ চা খাবো। এবং আন্টি সত্যি আমাকে দুধ চা এনে খাওয়াইছিল। আমি এই মানে মনে হচ্ছিলো যে আমি কত বছর যাবো দুধ চা খাই না, কত বছর যাবো সিঙ্গারা সমুচা খাই না, বাসায় যে আমাকে খাইতেই হবে এরকম। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এইটা খাবো, ওইটা খাবো, বাসায় যায় এটা খাবো। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি খাবা, আগে বাসায় যাও, তারপরে খাবো। এই হচ্ছে 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা হচ্ছে, বাচ্চার যখন আপনি মা হবে তখন আপনি বুঝতে পারবেন যে মা বাবা আসলে কী জিনিস। এর আগে বোঝা যায় না যে মা বাবা আসলে কী জিনিস। এর আগে মনে হয় যে হ্যাঁ আমার মা এটা বলতেছে কেন, ওইটা করতেছে কেন। সবার ক্ষেত্রে হয়তো আমি জানি না, আমার ক্ষেত্রে হয়, বেশিরভাগ ক্ষেত্রে এরকম লাগে যে হ্যাঁ ঠিক আছে, আম্মু বলতেছে ঠিক আছে, 100টার মধ্যে 90টা তো মানতেছি, আর 10টা কেন মানতে হবে। তো কিন্তু মা হওয়ার পর বোঝা যায় যে মা আসলে হ্যাভেনলি একটা ফিলিংস, এবং মায়ের কোনো আসলে রিপ্লেসমেন্ট নেই, মাই থাকে। মা বাচ্চা জন্ম দেওয়ার জন্য একটা মা যে কষ্টটা করে, পৃথিবীর আর কেউ এই কষ্টটা করবে না। আর তোমার জন্য আল্লাহর পরে যদি কেউ আপন থাকে সেটা হচ্ছে মা। যতই বলো যে বাবা, দাদি, নানি, ফুপু, খালা, হ্যাঁ ঠিক আছে তারা অবশ্যই আপন, কিন্তু মায়ের মতো কেউ হয়। কারণ মা যেই ত্যাগটা করছে অলরেডি তোমাকে দুনিয়াতে আনার জন্য, সেটা কেউ জীবনেও করবে না, জীবনেও না। এটা বলতে পারেন যে বাবা কি করবে না, করবে, কিন্তু মায়ের মতো কেউ করবে না, মায়ের মতো কেউ কখনোই করবে না, এটা গ্যারান্টি, ঠিক আছে। আচ্ছা, এই 3টা আমার রিয়েলাইজেশন হয়েছে বাচ্চা হওয়ার পরে। এবং বাচ্চা হওয়ার পরে আমার 4 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমার রিয়েলাইজেশন, সেটা হচ্ছে আমার কুল হয়ে গিয়েছি। তবে হ্যাঁ, আমি যে রাগ করি না সেটা না, কিন্তু আগের মতো এত না। আগে যেমন এটা এখানে কেন, ওইটা ওইখানে কেন, আমার এইটা কেন হচ্ছে না, নিজের উপরেও অনেক রাগ করতাম, আমি অনেক নিজের উপরে চিল্লি করতাম। বাট এখন আমার ওরকম নিজের উপর কোনো অভিযোগ নেই। আর কোনো না আছে অবশ্যই, আমি এখনও পড়াশোনা করিনি, করতে পারছি না, মানে হচ্ছে না আমার যেটা হওয়া উচিত ছিল আমার অনুসারে, সেটা হয়নি। তবে হ্যাঁ ইনশাআল্লাহ হবে, আল্লাহ চাইলে যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। তো 4 নাম্বার আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা রিয়েলাইজেশন আমার লাইফে, সেটা হচ্ছে আমাদের আসলে কোনো কিছুর উপর আমাদের কন্ট্রোল নেই, আমাদের সব কিছু কন্ট্রোলকারী হচ্ছে আল্লাহ। সুতরাং আমাদের যেটা করা উচিত, নিজে যেটা চাই সেটার উপরে কাজ করে যাওয়া উচিত, ফল দেবেন আল্লাহ। সুতরাং অধৈর্য না হয়ে আল্লাহকে বিশ্বাস করা উচিত, এবং জীবনে যাই
কিছু ঘটুক না কেন এটা মনে রাখা উচিত আল্লাহ আমাদের ভালোর জন্য এটা করছেন। হয়তো আমার কাছে এটা এখন খারাপ লাগতে পারে, বাট পরবর্তীতে দেখা যাবে যে এটাই আমার জন্য বেস্ট। সুতরাং জীবনে কোনো কিছু না চিন্তা করে, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা বা কিছু এটা হচ্ছে না কেন, ও এটা করতেছে না কেন, আমার কেন এটা হচ্ছে না, আমি কেন পারছি না, ও পারছে, এটা করছে কেন, তো আমার মা এটা করলো কেন, আমার হাজব্যান্ড এটা করলো কেন, বাবা আমার কথা শুনলো না কেন, এগুলো কিছু জাস্ট মাথা থেকে ছেড়ে দেন এবং আপনার যেটা অভিযোগ, আপনি যেটা চান সেটা আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এটা চাই, আমার হাজব্যান্ড এটা করলে আমার খুব ভালো হয়, আমার হাজব্যান্ড এটা না করলে আমার ভালো হয়, আমার মা যদি এরকম করতো, বাবা যদি আমার এই কথাটা শুনতো তাহলে ভালো হতো। তো আল্লাহকে বলেন, আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার, আল্লাহ চাইলে সব কিছুই হবে, আল্লাহর কাছে কোনো কিছু ইম্পসিবল নাই। আমরা যেটা পারবো না, আমাদের যেটা অসম্ভব, আল্লাহর কাছে তো কোনো ব্যাপার নেই। এই 4টা জিনিস হচ্ছে আমার বাচ্চা হওয়ার পর রিয়েলাইজেশন। সুতরাং বাচ্চা হয়ে গেলে আমি মনে করি একটা মেয়ে অনেক কুল হয়ে যায়, সেটেল ডাউন হয়ে যায়। আচ্ছা, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ম্যারেজের কাহিনী নিয়ে, আমার তো লাভ ম্যারেজ ছিল, তো লাভ ম্যারেজ হয়ে পরে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, ওইটা নিয়ে আরেকটা ব্লগ করবো, ব্লগ 2-তে। সো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।